নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গতকাল 22শে ফেব্রুয়ারি একটি প্রাইমারি টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট কিন্তু অনুষ্ঠিত হলো। গতকাল ছিল রবিবার, আর এই প্রাইমারি টেটটি হলো স্পেশাল এডুকেটেডদের জন্য। যেহেতু এটা ক্লাস 1 to 5 অর্থাৎ সিলেবাসটা কিন্তু আমাদের যে প্রাইমারি টেট প্রস্তুতি আমরা নিচ্ছি সেটার জন্য কিন্তু একটা বড় রেফারেন্স হতে পারে গতকালের পরীক্ষাটা। তাই আজকে আমরা কি করব, আজকে আমরা গতকালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে নেব এবং যে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা যতটা কভার করা যায়, প্রশ্ন ধরে ধরে অ্যানালাইজ করা যায়, সেটা কিন্তু করব আজকের ভিডিওতে। আজকে আমরা সিডিপি সেক্টরটা থেকে যতগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো যে 30টা প্রশ্ন এসেছে আমরা সবকটা আজকে সলভ করব। নোটগুলো বা যে বিশ্লেষণগুলো করা হবে পারলে সেগুলো খাতায় একটু নোট করে নেবেন। পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের মূর্ত সক্রিয়তার স্তর অনুসারে কোনো বস্তুকে তার আকার, আয়তন বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রমবিন্যস্ত করার সামর্থ্যকে কী বলা হয়? ক্রমপর্যায়করণ, বস্তুর স্থায়িত্ববোধ, বিপরীতমুখী চিন্তা বা সর্বপ্রাণবাদ। এখানে হবে ক্রমপর্যায়করণ বা ইংরেজিতে যাকে বলা হয় সেরিয়েশন, যেটা পেঁয়াজের তত্ত্বের মধ্যে পড়ছে। বিষয়টা অনেকটা এরকম যে ধরুন কোনো বাচ্চাকে বললেন 5টা পেন্সিল দিয়ে, ছোট বড় পেন্সিল দিয়ে, যে ছোট থেকে বড় অনুসারে বা বড় থেকে ছোট অনুসারে সাজাতে। সে যদি সাজাতে পারে তাহলে সেটা কিন্তু তার মধ্যে সেই ক্রমপর্যায় করার ক্ষমতাটা তৈরি হয়েছে। আর এই পার্টিকুলার এবিলিটিটা বাচ্চাদের মধ্যে তৈরি হয় 7 বছর বয়সে। পেঁয়াজের তত্ত্ব কিন্তু সেটাই বলছে। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। আইইপির ফুল ফর্ম কি? সঠিক উত্তরটি হলো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের প্রত্যেকের তো আলাদা আলাদা চাহিদা রয়েছে, অর্থাৎ ডিসেবিলিটি রয়েছে আলাদা আলাদা। তাই প্রত্যেকের জন্য একটা আলাদা পরিবেশ, আলাদা পরিকল্পনা রয়েছে, সেগুলোকেই বলা হচ্ছে আইইপি। যেমন দৃষ্টিহীন যারা রয়েছে তাদের জন্য ব্রেল পদ্ধতি শেখানো, আবার ধরুন যার শ্রবণ ঘটিত কোনো প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো, এই পুরোটাই কিন্তু আইইপির অন্তর্গত। এবার পরের প্রশ্নটা আমরা দেখব। দ্য হেডকোয়ার্টার্স অফ NIEPVD ইজ লোকেটেড অ্যাট। সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড। এই যে সংস্থাটি, এটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গঠিত একটি সংস্থা, যেটা দেরাদুনে উত্তরাখণ্ডে রয়েছে। এর 5টা সংস্থা কিন্তু আলাদা আলাদা শহরে, 5টা শহরে ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। নাম্বার 4, ভালোবাসা বা একাত্মবোধ এর চাহিদা নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে সংযুক্ত। মাসলো বলেছিলেন যে মানুষের চাহিদা নিচ থেকে উপরে পূরণ হয়। অর্থাৎ বিষয়টা কীরকম? স্তর 1-এ তিনি বলছেন যে প্রথমে পেট ভরাতে হবে, তারপর অর্থাৎ দ্বিতীয় স্তরে তিনি বলছেন নিরাপদে থাকতে হবে, আর শেষ স্তর অর্থাৎ এখানে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে বন্ধু এবং পরিবার, অর্থাৎ ভালোবাসা এবং একাত্মবোধ। সিলেক্ট দ্য রাইট সিকোয়েন্স অ্যাজ পার দেয়ার অরিজিন। নাম্বার এ স্পেশাল এডুকেশন, সেখান থেকে ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রথমে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা ছিল তাদের জন্য কিন্তু একটা স্পেশাল স্কুল খোলা হয়েছিল। পরবর্তীতে সেই ধারণা পরিবর্তন হলো, তাদেরকে সাধারণ বিদ্যালয় অর্থাৎ সব ধরনের ছেলেমেয়েরা যে বিদ্যালয়ে পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও কিন্তু সেই বিদ্যালয়ে নিয়ে আসা হলো, কিন্তু তাদেরকে আলাদা করে রাখা হলো, অর্থাৎ ইন্টিগ্রেটেড। একই স্কুলে পড়ছে অন্যান্য শিশুরা এবং CWSN এর যে বাচ্চারা, কিন্তু তাদেরকে একটা আলাদাভাবে রেখে পড়ানো হচ্ছে। আর তারপরে কি করা হলো না, সবাই মিলে একসাথে পড়বে, একটি শ্রেণীকক্ষে সব ধরনের বাচ্চারা একই ক্লাসে পড়বে এবং তাদের শিক্ষকও একই হবে। এইভাবে কিন্তু ক্রমটা সাজানো হবে। এখানে ইন্টিগ্রেটেড এবং ইনক্লুসিভ এই দুটো কথার মধ্যে কিন্তু কনফিউশন হলে হবে না, কারণ ইন্টিগ্রেটেড কথার অর্থ হচ্ছে সে পুরোপুরি অন্তর্ভুক্ত কিন্তু তখনও হয়নি, অর্থাৎ একই জায়গায় পড়ছে কিন্তু তা সত্ত্বেও তাকে কিছুটা আলাদা করে রাখা হয়েছে। আর ইনক্লুসিভ মানে সকলে একসাথে পড়ছে। অ্যাজ পার ব্লুমস ট্যাক্সোনমি, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ম্যানার্স, অর্থাৎ ব্লুম বর্ণিত যে নির্দেশনাগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলির শ্রেণীকরণ কোন পদ্ধতিতে অর্থাৎ কোন ম্যানারে হবে? সঠিক উত্তর হবে নাম্বার এ কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। ব্লুমের তত্ত্ব অনুযায়ী শিক্ষার কিন্তু 3টে দিক রয়েছে। একটা রয়েছে কগনিটিভ, অর্থাৎ মাথা দিয়ে শিখছে, মন দিয়ে অনুভব করছে সেটা, অর্থাৎ অ্যাফেক্টিভ, এবং যখন হাত দিয়ে সে কাজটা করছে সেটাকে বলা হচ্ছে সাইকোমোটর। এই 3টে তত্ত্বের উপর ভিত্তি করে, আর একজন ভালো শিক্ষক কিন্তু এই 3টি বিষয়তেই সমানভাবে মনোযোগ দেবেন। পরের প্রশ্ন নাম্বার 7, অপটাকন ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাসিস্টিভ ডিভাইস ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন অ্যাজ এ মোবিলিটি এড, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে সঞ্চালনমূলক সহায়তা। নাম্বার এ।
অর্থাৎ অপটাকন অর্থাৎ একটা ভাইব্রেশন দিয়ে পড়া, মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা যাতে পড়তে পারেন সেই জন্য একটি কিন্তু স্পেশাল একটা ডিভাইস, মানে এই যন্ত্রটার মাধ্যমে তারা যে একটা ভাইব্রেশন হবে তার মাধ্যমে তারা অক্ষরগুলো কিন্তু বুঝতে পারবে এবং সহজে পড়তে পারবে। এটা শুধু কিন্তু পড়াশোনায় সাহায্য করে না, এটা চলাচলেও কিন্তু সাহায্য করে। মোবিলিটি কথার অর্থ চলাচল করা। 8 নম্বর প্রশ্ন, দ্য ফলোয়িং 3 অ্যাসপেক্টস অফ ইন্টেলিজেন্স were dealt by স্টার্নবার্গ ট্রায়ার্কিক থিওরি except, অর্থাৎ স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধিতত্ত্বের নিচে কোন দিকটি অন্তর্ভুক্ত নয়, মানে কোনটা অন্তর্ভুক্ত নয়। স্টার্নবার্গের মতে বুদ্ধি কিন্তু 3 রকম। নাম্বার 1 হচ্ছে কম্পোনেনশিয়াল, অর্থাৎ পরীক্ষায় যে ভালো ফল করে। এক্সপেরিয়েন্সিয়াল, মানে নতুন নতুন সমস্যা সমাধান করতে পারে। কনটেক্সচুয়াল কথার অর্থ হচ্ছে বাস্তব জীবনে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগানো। আর সোশ্যাল ইন্টেলিজেন্স সম্পূর্ণ একটা আলাদা তত্ত্ব। নাম্বার বি হবে সঠিক উত্তর। সোশ্যাল কিন্তু এর মধ্যে নয়। সিইসি, এই টার্মটা মনে রাখুন। সিইসি অর্থাৎ কম্পোনেনশিয়াল, এক্সপেরিয়েন্সিয়াল এবং কনটেক্সচুয়াল, যে তিনটের মধ্যে কিন্তু সোশ্যাল পড়ছে না। 9 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ 5E মডেল? 5E মডেলের উপাদান নয় কোনটা? সঠিক উত্তর হচ্ছে এলিমিনেট বা বাদ দেওয়া। 5E মডেল হচ্ছে বিজ্ঞান শিক্ষার একটা পদ্ধতি। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা ক্লাসে গিয়ে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করি, অর্থাৎ অ্যাটেনশন বা এনগেজ করা, ছাত্রদের আমাদের সাথে এনগেজ করা। আর তারপর কি করি? নিজেরা দেখে নিই, এক্সপ্লোর করছি, এবং শিক্ষক কিন্তু সেটা তারপর কোনো টপিক নিয়ে বোঝাবেন, অর্থাৎ তিনি এক্সপ্লেন করবেন এবং আরও বেশি সেই টপিকের গভীরে যাবেন, এলাবোরেট করবেন, আর শেষে একদম কিন্তু যাচাই করবেন বা ইভ্যালুয়েট করবেন। তাই এই যে 5টা মডেল, তার মধ্যে কিন্তু এলিমিনেট কখনোই কিন্তু পড়ছে না। এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট আর ইভ্যালুয়েট। একটা এই ধরনের প্রশ্নে 5E মডেলে একটা বিষয় যদি আমরা মাথায় রেখে দিই তাহলে কিন্তু কখনোই ভুল হবে না। এলিমিনেট একটা নেগেটিভ শব্দ, আর 5E মডেলে যে 5টা ওয়ার্ড বললাম সেগুলো কিন্তু সবই পজিটিভ ওয়েতে। একটা ছাত্রের কীভাবে ভালো হয় সেই জন্য শিক্ষক কী করবেন, সেই মডেল অ্যাপ্রোচ করবেন কিনা, সেটা প্রত্যেকটাই পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে। এবং এলিমিনেট কথাটা দিয়েই বোঝা যাচ্ছে কিন্তু একটা নেগেটিভ টার্ম। তাহলে সেটা কিন্তু আমরা শুরুতেই, যদি আমরা নাও জানি, এই এলিমিনেট জাতীয় শব্দ থাকলে অপশান থেকে সেটা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে পারবো। নাম্বার 10, একটি শিশু যুক্তি দেয় যে হেইনস এর ওষুধ চুরি করা উচিত নয় কারণ তাকে ধরে জেলে পাঠানো হবে। গোলবার্গের মতানুসারে শিশুটির নৈতিক বিকাশের কোন পর্যায়ে পড়ে? সুন্দর একটা প্রশ্ন। তাহলে দেখুন, প্রত্যেকটি শিক্ষাবিদের আমাদের কিন্তু তত্ত্বগুলোকে খুব ভালোভাবে জানতে হবে, সেই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। একদম প্রয়োগমূলক, একদম অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে। নাম্বারে সঠিক উত্তর হবে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন স্টেজ। গোলবার্গ বলছেন যে শিশু প্রথমে শুধু শাস্তির ভয়ে ভালো থাকে, অর্থাৎ আমি যদি এই ভুল কাজটা করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে, ধরা পড়লে আমি জেলে যাব, এই চিন্তাটা কিন্তু স্টেজ 1-এ রয়েছে। আর পরে সমাজের জন্য সে ভালো থাকে, অর্থাৎ স্টেজ 3 এবং 4-এ। আর সবশেষে সে নীতির জন্য কাজ করে, অর্থাৎ স্টেজ 5 এবং 6-এ। তাই স্টেজ 1-এই সে মনে করবে যে আমি ধরা পড়বো তাই চুরি করবো না। স্টেজ 4-এ জানবে সে আইনটাকে মানতে হবে। স্টেজ 6-এ তার মধ্যে নীতি নৈতিকতা কিন্তু কাজ করবে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট included under sensory difficulties? Visual impairment, deaf and dumb, orthopedically handicapped. Number D, hearing impairment. Number D হচ্ছে hearing impairment. এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড বা শারীরিক অক্ষমতা। আর সেন্সারি ডিসেবিলিটি মানে হচ্ছে ইন্দ্রিয়ের সমস্যা, দেখতে বা শুনতে পায় না এরকম। আর অর্থোপেডিক অর্থাৎ তার হাড় বা পেশির কোনো সমস্যা। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ NIMH এর বর্তমান নাম হলো NIEPID, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। আগে এই প্রতিষ্ঠানের নাম ছিল NIMH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। তারপরে সেটা কিন্তু নাম পাল্টে গেছে NIEPID। এটাই বর্তমানে রয়েছে সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানায়। আর NIPVD যেটা প্রশ্নটা ছিল দেরাদুনে, সেটার সাথে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে মেন্টাল হেলথ। সুতরাং এই জায়গাটা, এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আমাদেরকে আগে থেকেই ভালোভাবে মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, অন্যরা কি ভাবছে এবং বোধ করছে সেটিকে কি ধরনের অক্ষমতা, অর্থাৎ ইনএবিলিটি অফ আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার্স আর থিঙ্কিং অর ফিলিং ইজ নাম্বার সি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD। ASD-তে আক্রান্ত শিশুরা থিওরি অফ মাইন্ড ব্যবহার করতে পারে না। থিওরি অফ মাইন্ড কি? থিওরি অফ মাইন্ড হচ্ছে অন্যের চোখ দিয়ে দেখার ক্ষমতা। যেমন আমার পাশের বন্ধুটি কাঁদছে, তার কষ্টটা অনুভব করা, ফিল করা,
মানে তার জায়গায় গিয়ে নিজেকে বসানো, এইচডি আক্রান্ত শিশু কিন্তু সেটা সহজে করতে পারে না। নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং শুড নট বি কনসিডার্ড অ্যাজ এ অ্যাসোসিয়েশন প্রসেস। কোনটাকে শুড নট, এখানে কিন্তু এই এমসিকিউগুলোতে আমাদেরকে প্রত্যেককে কিন্তু খুব সচেতন হতে হবে, কারণ এখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অর্থে এমসিকিউগুলো দেওয়া হয়। শুড নট বলেছে, মানে নিচের চারটে অপশনের মধ্যে কোনটি নয়। নাম্বার বি, ন্যাচারাল আনফোল্ডমেন্ট অব ইনহেরিটেড টেন্ডেন্সিজ, অর্থাৎ জন্মগত প্রবণতার স্বাভাবিক বিকাশ। সামাজিকীকরণ মানে কি? সামাজিকীকরণ মানে হচ্ছে সমাজ থেকে শেখা, অর্থাৎ নিয়ম, মূল্যবোধ, ভাষা, এগুলো সমাজ থেকে শেখা। কিন্তু জন্মের সময় শিশু যে প্রবণতা নিয়ে আসে সেটাই হচ্ছে জৈবিক, সেটা কিন্তু সমাজ শেখায়নি, তাই এটা সামাজিকীকরণের কিন্তু অংশ নয়। মানে যেমন ধরুন পরিবার থেকে ভদ্রতা শেখা, স্কুলে বিভিন্ন নিয়ম মেনে চলা, ডিসিপ্লিনটা শেখা, এটা কিন্তু সামাজিকীকরণ নয়। শিশু যেমন তার দুঃখ হলে কাঁদে, এটা যেমন তার জন্মগত প্রবৃত্তি। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে জন্মগত প্রবণতার বিকাশ, অর্থাৎ ন্যাচারাল আনফোল্ডমেন্ট অফ ইনহেরিটেড টেন্ডেন্সিজ, এই বিষয়টা কিন্তু সোশ্যালাইজেশনের যে প্রক্রিয়া সেটার অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, নাম্বার 15, কমপ্লিকেশনস অফ ওটিটিস মিডিয়া আর রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। ওটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের প্রদাহ এবং শ্রবণের প্রতিবন্ধকতা, এটা একটা হিয়ারিং এম্পায়ারমেন্ট বা শ্রবণ প্রতিবন্ধকতা। নাম্বার বি হবে সঠিক উত্তর। মধ্যকর্ণে পুজ বা তরল জমা, আর ছোটবেলায় যদি শিশুদের বারবার এটা হয়, শ্রবণ শক্তি কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়। পরের প্রশ্নে আমরা চলে যাব, 16 নম্বর প্রশ্ন। জিও বোর্ড ইজ ইউজড ফর টিচিং হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্টস। জিও বোর্ড কোন কোন বিষয় পড়ানোর ক্ষেত্রে কাজে লাগে? নাম্বার সি হবে ম্যাথামেটিক্স, অঙ্ক শেখানোর সময় কিন্তু জিও বোর্ডের কাজে লাগে। এটা এক ধরনের বোর্ড যেখানে পেরেক লাগানো থাকে এবং রাবার ব্যান্ড দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরি করা যায়, অর্থাৎ আমরা বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রফল, পরিসীমা, কোণ নির্ণয়, এসবগুলো যখন ক্যালকুলেশন করি, সেগুলো যখন হাতে কলমে শিখি, তখন কিন্তু এই জিও বোর্ডের ব্যবহার আমরা করি। তাই জিও বোর্ড দেখে কিন্তু জিওগ্রাফি বা ভূগোলের সাথে এটা সম্পর্কযুক্ত সেটা করে ফেললে কিন্তু প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভুল হয়ে যাবে। পরের প্রশ্ন 17, গিলফোর্ড বুদ্ধিমত্তাকে 3টি মাত্রার ভিত্তিতে বর্ণনা করেছেন। গিলফোর্ড ডেসক্রাইবস ইন্টেলিজেন্স ইন টার্ম অফ 3 ডাইমেনশনস। সেই ডাইমেনশনগুলো কি কি? নাম্বার এ, কন্টেন্ট অপারেশন প্রোডাক্ট। এটা একটা, ধরুন একটা গণিতের সমস্যা, একটা অঙ্কের সমস্যা, সেখানে সংখ্যা হচ্ছে কন্টেন্ট আর যোগ করা হচ্ছে অপারেশন, আর সেটা থেকে যে ফলাফলটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তাই গিলফোর্ডের যে তত্ত্বটা সেটা COP, অর্থাৎ কন্টেন্ট অপারেশন প্রোডাক্ট, এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এর প্রসঙ্গে বলে রাখি, স্টার্নবার্গের যে প্রশ্নটা এর আগে এসেছে সেটা CEC, অর্থাৎ কম্পোনেনশিয়াল, এক্সপেরিয়েন্সিয়াল আর কনটেক্সচুয়াল। তাহলে এই ছোট ছোট টার্মগুলো আমরা যদি মনে রেখে দিই বা কোথাও যদি নোট করে রাখি, তাহলে কিন্তু শিক্ষাবিদদের যে তত্ত্বগুলো সেগুলো সহজেই আমাদের মাথায় চলে। 18 নম্বর প্রশ্ন, ADHD নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ মনোযোগ ঘাটতি বা অতি সক্রিয়তার একটা ব্যাধি ADHD। সঠিক উত্তর হবে ক্রনিক, নাম্বার এ, ক্রনিক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মানে এটা ADHD হচ্ছে একটা মস্তিষ্কের বিকাশের সমস্যা। এই ADHD সমস্যাটা কিন্তু সারা জীবনই থাকতে পারে একটি শিশুর। এটা সাধারণত ডোপামিন নামক একটি ব্রেনে যে কেমিক্যাল থাকে সেটার ঘাটতির কারণে এই ADHDটা হয়। 19 নম্বর প্রশ্ন, বিনে সাইমন প্রয়োগের ক্ষেত্রে 4টি শিশুর কালানুক্রমিক বয়স, অর্থাৎ ক্রোনোলজিক্যাল এজ, যথাক্রমে 6, 7, 9 এবং 10 বছর, এবং তাদের নির্ণীত মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ যথাক্রমে 4, 8, 7 এবং 10 বছর হলে তাদের সর্বাধিক বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু কোনটি? তাদের মধ্যে সর্বাধিক বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু কোনটি? অর্থাৎ এখানে বিনে সাইমনের IQ টেস্ট, IQ ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। মেন্টাল এজ অর্থাৎ তার বুদ্ধির বয়স এবং ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে তার জন্মের বয়স। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা যদি দেখি যে দ্বিতীয় শিশুটি যার IQ 114, দ্বিতীয় শিশুটির কিন্তু IQ সর্বোচ্চ। 20 নম্বর প্রশ্নে আমরা আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। নিচের কোনটি বুদ্ধি এবং বিকাশের নীতিরূপের বিবেচনা করা যায় না? দেখুন প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এটা কমন পাচ্ছি আমরা, যে প্রত্যেকটা কিন্তু নেগেটিভ সেন্সে প্রশ্নগুলো করা হচ্ছে। শুড নট, একসেপ্ট বা করা যায় না, নিচের কোন অপশানগুলোর মধ্যে, এটা আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। নাম্বার ডি হচ্ছে প্রিন্সিপাল অফ রিগ্রেশন, অর্থাৎ পশ্চাৎ গতির নীতি, সেটা কিন্তু এর অংশ নয়। বিকাশের সময়, বিকাশ মানে কি? বিকাশ মানে এগিয়ে চলা, কখনো কিন্তু পিছিয়ে যাওয়া নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেফালোকডাল মানে মাথা থেকে পা পর্যন্ত বিকাশ,
আর প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে সেন্টার থেকে একটা সাইড প্রান্তে, অর্থাৎ কেন্দ্র থেকে কোনো প্রান্তে চলে যাওয়া। আর রিগ্রেশন কথার অর্থ হচ্ছে পশ্চাৎগতি, বিকাশের নীতি সেটা কিন্তু কখনোই হতে পারে না। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ হিসেবে এটাকে নিতে পারি যে শিশু প্রথমে মাথা তোলে, তারপর সে উঠে বসে, তারপর হাঁটে। এটাকে বলা হচ্ছে সেফালোকডাল। হাতের কাছ থেকে আঙুলের যে নিয়ন্ত্রণ সেটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তবে এটা এই প্রসঙ্গেও জেনে রাখতে হবে যে রিগ্রেশনটা কোথায় রয়েছে। মনোবিজ্ঞানে তো রিগ্রেশনেরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ফ্রয়েডের তত্ত্বে, কিন্তু বৃদ্ধি বা বিকাশের নীতিতে এটি কিন্তু কোনোভাবেই অন্তর্ভুক্ত নয়। 21 নম্বর প্রশ্ন, ইন টার্মস অফ সিসিই হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ফিচার অফ অ্যাসেসমেন্ট? নিরবিচ্ছিন্ন এবং সর্বাত্মক মূল্যায়নের পরিপ্রেক্ষিতে নিম্নের কোনটি পরিমাপের সর্বাপেক্ষা কার্যকরী বৈশিষ্ট্য? নাম্বার ডি, অ্যাসেসমেন্ট অ্যাজ পার্ট অফ এন্টায়ার লার্নিং টিচিং প্রসেস। সিসিই সর্বাধুনিক যে তত্ত্ব, একদম সর্বশেষ যে আমাদের গাইডলাইন, সেটা বলছে সিসিই কিন্তু শুধু মূল্যায়নের দিনই, শুধু পরীক্ষার দিন নয়, একটা পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু ইভ্যালুয়েশনটা হবে না। প্রতিদিনের তার পড়াশোনাটাই কিন্তু ইভ্যালুয়েশনের অংশ, যেটাকে বলা হচ্ছে ফরম্যাটিভ। এই যে প্রতিদিন পড়াশোনা হচ্ছে, ছাত্রদের সাথে শিক্ষকদের ইন্টারাকশন হচ্ছে, সেটাও কিন্তু একটা মূল্যায়নের অংশ। তাই একটা পার্টিকুলার ডেটে বা বছরের একটা নির্দিষ্ট সময় কোনো এক্সাম হলো, সেটা কিন্তু সিসিই নয়। আমরা সিসিইতে কী করি? সিসিইতে ক্লাস টেস্ট নিই, প্রজেক্ট হয়, হোমওয়ার্ক হয়, বিভিন্ন মৌখিক প্রশ্নোত্তর হয়, খেলাধুলা, তাদের সার্বিক বিকাশ 360 ডিগ্রি রিপোর্ট কার্ড যে তৈরি হচ্ছে, সেটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবার 22 নম্বরের প্রশ্ন, দ্য স্ট্যাটুটারি বডি অফ আরসিআই স্টার্টেড ফাংশনিং ইন হুইচ ইয়ার? অর্থাৎ আরসিআই বিভাগটি কোন বছর থেকে কার্যকরী হয়? সঠিক উত্তর হচ্ছে 1993। এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি। 23 নম্বরের প্রশ্নে আমরা দেখব এবার, আফটার দ্য টিফিন ব্রেক ইন আ স্কুল, ইফ এ টিচার compels the learner to solve mathematical problems when they are willing to listen to story, the teacher is violating. এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, যে বিদ্যালয়ে টিফিনের পরে শিক্ষার্থীরা যখন গল্প শুনতে ইচ্ছুক, তখন শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও শিক্ষক যদি গাণিতিক সমস্যার সমাধান করতে দেন, তবে তিনি কোন শিখন সূত্রটিকে উপেক্ষা করছেন? নাম্বার বি, ল অফ রেডিনেস, অর্থাৎ প্রস্তুতির সূত্র। থর্নডাইক, মনে রাখতে হবে থর্নডাইক এই প্রসঙ্গে। ল অফ রেডিনেস, শিশু বা শিক্ষার্থী যখন কোনো কিছু শিখতে প্রস্তুত, তাকে যদি সেই মুহূর্তে সেটা শেখানো হয়, তাহলে সে কিন্তু সবচেয়ে আনন্দের সাথে সেটা গ্রহণ করে। আর জোর করে যদি তাকে শেখানো হয়, সেক্ষেত্রে একটা কিন্তু বিরক্তি, একটা অনীহা তার মধ্যে কাজ করবে। থর্নডাইকের যে সূত্রটি ল অফ রেডিনেস আমাদের কিন্তু এটাই বলছে। আর সেই বিষয়টাই যদি আমরা আমাদের কার্যক্ষেত্রে, আমাদের শিখন পদ্ধতির মধ্যে প্রয়োগ করি, সব থেকে বেশি উপকৃত হবে কিন্তু ছাত্ররা। 24, যদি একটি শিশু এম কে ডাব্লিউ এর মতো, বি কে ডি এর মতো লেখে, তবে শিশুটির যে সমস্যা সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। আমরা প্রত্যেকেই জানি তারা একটা পঠন অক্ষমতা বা রিডিং ডিসেবিলিটি এটা রয়েছে তাদের মধ্যে। এটা একটা মস্তিষ্কের একটা সমস্যা। সে সমস্ত এই ধরনের অক্ষরগুলোকে উল্টে উল্টে দেখে, মানে বি কে ডি দেখে, এম কে ডাব্লিউ দেখে। তারপরের প্রশ্ন আমরা দেখব 25 নম্বর প্রশ্নে, অ্যাজ পার ফ্রয়েড, which element plays the most significant role in the structure of personality? ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনে কোন মৌলিক উপাদানের ভূমিকা সর্বাধিক? লিবিডো বা জীবনী শক্তি। নাম্বার বি, সঠিক উত্তর হচ্ছে লিবিডো বা জীবনী শক্তি। ফ্রয়েডের মতে জীবনের 3টে অংশ, আইডি অর্থাৎ সহজাত ইচ্ছা, ইগো মানে বাস্তবতার একটা মুখোশ, আর সুপার ইগো মানে হচ্ছে নৈতিক বিচার। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াজে, অ্যাট হুইচ স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ডাজ দ্য চাইল্ড ডিসপ্লে অবজেক্ট পারফরমেন্স? পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন পর্যায়ে একটি শিশুর মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কিত ধারণাটি প্রদর্শিত হয়? সঠিক উত্তর সেন্সারি মোটর স্টেজ, অর্থাৎ 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। এটি ছোট্ট শিশু কি মনে করে? এটি ছোট্ট শিশু মনে করে যে প্রথমে যে একদম মানে প্রারম্ভিক স্তরে সে মনে করে চোখের আড়াল হলো মানেই সেই বস্তুটি কিন্তু নেই। আমার 8 থেকে 12 মাস যখন তার বয়স হয়, সে তখন বুঝতে পারে যে খেলনা লুকিয়ে রাখলেও কিন্তু খেলনাটা আছে তার জন্যে। এই উপলব্ধিটাই কিন্তু অবজেক্ট অফ পার্মানেন্স। 27 নম্বর প্রশ্ন, the fundamental unit of the Braille system consists of 6 dots. They are arranged in which of the following manner? মানে ব্রেইল সিস্টেমের যে ফান্ডামেন্টাল ইউনিট,
সেটা যে 6টি ডট থাকে সেটা কোন ম্যানারে থাকে, কিভাবে থাকে। নাম্বার বি হবে সঠিক উত্তর। 4টে থেকে 6টা থাকবে ডান দিকে আর 1টা থেকে 3টে থাকবে বাম দিকে। মানে ব্রেলের যে সেলগুলো সেটা 6টা বিন্দু 2টি কলামে থাকে। বাম কলামে ওপর থেকে নিচে থাকে 1 2 3, আর ডান কলামে ওপর থেকে নিচে থাকে 4 5 6। আর এই 6টা বিন্দুর বিভিন্ন রকম প্যাটার্নে প্রায় 63টি ভিন্ন চিহ্ন কিন্তু তৈরি হয়। এবার সঙ্গে বলে রাখি এ অক্ষরটি তৈরি করতে শুধুমাত্র 1 নম্বর বিন্দুর প্রয়োজন, বাম দিকে একদম ওপরে রয়েছে। 28 নম্বর প্রশ্ন, ইন টার্ম অফ দ্য ইনক্লুসিভ এডুকেশন দ্য ফুল ফর্ম অফ পিডাব্লিউডি অ্যাক্ট 1995 ইজ নাম্বার সি। পিডাব্লিউডি অ্যাক্ট 1995 অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি আইন 1995। সঠিক উত্তর হবে নাম্বার সি, পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। ভারতে প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষার প্রথম বড় আইন কিন্তু এটি। পরে 2016 সালে আরপিডাব্লিউডি অ্যাক্ট দিয়ে এটাকে আরও বেশি শক্তিশালী করা হয়। মানে মূলত এটা পিডাব্লিউডি অ্যাক্টের মাধ্যমে চাকরিতে 3% সংরক্ষণ, বিনামূল্যে শিক্ষা এবং বাধামুক্ত পরিবেশ দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য। 29, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইজ রিলেটেড টু ব্রেন ডেভেলপমেন্ট। অটিজম স্পেকট্রাম ইজ এ ড্যাশ রিলেটেড টু ব্রেন ডেভেলপমেন্ট। সঠিক উত্তর হবে ডি, কন্ডিশন বা একটা অবস্থা। অটিজম স্পেকট্রাম, যেটা টার্মটা হচ্ছে এএসডি, একটা কন্ডিশন বলছেন, একটা ব্রেনের বা মস্তিষ্কের একটা বিশেষ অবস্থান কিন্তু তারা বলছেন। মস্তিষ্ক একটু ভিন্নভাবে কাজ করে, কারণ এটাও দেখা গেছে যে এসডি আছে এরকম অনেক মানুষ অঙ্কে, সঙ্গীতে বা শিল্পকলায় অসাধারণ প্রতিভাবান। তাই তাদের অসুস্থ না ভেবে ভিন্নভাবে বিকশিত যদি আমরা বলি সেটা অনেক বেশি সঠিক হবে। 30 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভাইগটস্কি বুদ্ধিদীপ্ত শিখনে কোন উপাদানের উপর গুরুত্ব দেন? সোশিও কালচারাল থিওরি। নাম্বার সি, সোশ্যাল অর্থাৎ সামাজিক উপাদান। এ প্রসঙ্গে বলি, পিয়াজে বলেছিলেন যে শিশু একা একা শেখে তার অভিজ্ঞতা থেকে। ভাইগটস্কি বলছেন যে না, মানুষ হলো সামাজিক প্রাণী, সমাজের সাথে মিলেমিশে সে তার প্রয়োজনীয় কাজ সে নিজে শিখে নেবে। আর জেডপিডি হচ্ছে সেই জায়গা যেটা শিশু পেলে কিন্তু সে সঠিকভাবে এগিয়ে যাবে। স্পেশাল এডুকেটরদের টেট হয়ে গেল, তাতে এই টপিকগুলোই কিন্তু সেখানে ছিল। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই টপিকগুলো থেকে কিন্তু বিগত বছর প্রচুর প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় রেফারেন্স। তাই আজকে সিডিপির যে অংশটা আমরা শেষ করলাম, পরবর্তী ভিডিওগুলোতে বাকি টপিকগুলো অর্থাৎ ম্যাথ, বাংলা, ইভিএস এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এরকমই ব্যাখ্যামূলক আলোচনা আমাদের থাকবে। ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে অনেকটা উপকার হলো, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন। পরবর্তীতে খুব শীঘ্রই আসছি পরের টপিকটা নিয়ে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।